আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডের স্বাধীন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান। তিনি সোমালিয়ার দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি এই প্রথম বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। সুপ্রিয় দর্শক, শেখ আসিফ এস মিজান, তাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিস্টার আমিনুল ইসলাম শান্ত এবং নিউজ টুডের সমস্ত কলা কৌশলী এবং দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এ বিষয়ে আপনি খুব সচেতন ছিলেন। সবসময় আপনি প্রবাসী থেকেও নিয়মিত লেখালেখি করেছেন। বিশেষ করে এই অভ্যুত্থানকে বা এই বিপ্লবকে আপনি অনুপ্রেরণা জুগিয়েছেন। শুরুতে আপনার নিকট আমাদের জিজ্ঞাসা, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে আপনি কিভাবে লালন করেন? এই জুলাই গণ অভ্যুত্থান একটি রক্তস্নাত গণ অভ্যুত্থান, যেখানে আমরা হারিয়েছি আমাদের শিশু, মা, বোন, ভাইদের অসংখ্য জীবনের বিনিময়ে। যেটা আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীন কোনো দেশে এরকম জীবন দিয়ে মানুষের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এগুলি প্রতিষ্ঠার জন্য মানুষকে জীবন দিতে হয়, অকাতরে জীবন দিতে হয়। এটা মনে হয় বিশ্বের ইতিহাসে একটি ব্যতিক্রম ঘটনা। শুধু হাজার হাজার মানুষ এখানে শহীদ হয়েছেন তাই নয়, আপনি জানেন যে প্রায় 20,000-এর বেশি মানুষ অত্যন্ত নির্মমভাবে তারা আজকে ইনজুর্ড হয়েছেন। বিশেষ করে শত শত ভাই ও বোন তাদের চোখ, দৃষ্টি শক্তি আজীবনের জন্য হারিয়ে ফেলেছেন। যারা শহীদ হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাদের জান্নাতে সর্বোচ্চ স্থানে আল্লাহর মেহমান হিসাবে তাদের গ্রহণ করবেন সেই প্রার্থনা করি। আর যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাদের দ্রুত রোগ মুক্ত করে দেবেন, তাদেরকে সুস্থ করে দিবেন। কারণ এই আহতের ঘটনার কারণে তারা নানান রকম রোগে আক্রান্ত হয়েছে। সুতরাং তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসাও দরকার। আমি সরকারের কাছে নিবেদন করি, আবেদন করি, দাবি করি যেন সরকার তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে। আপনি বলেছিলেন এই চেতনাকে আমি কিভাবে দেখি বা আমাদের জনগণ এই চেতনাকে কিভাবে দেখে। আপনি জানেন আমরা এই বাঙালি, আমরা জাতিগতভাবে অত্যন্ত শান্ত, অত্যন্ত পরশ্রী কাতর আমরা কখনোই ছিলাম না। আমরা মানুষের সবার মঙ্গল কামনা করি এবং আমরা শত্রুকে সহজেই ক্ষমা করে দিতে শিখেছি। এটা আমাদের কালচার, আমাদের শত বছরে আমরা এভাবে লালন করে আসছি। মানুষ যদি সামান্য ভুল ত্রুটি করে থাকে, আপনি অতীতে দেখেছেন যে মানুষ হজ করে এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। জাতি হিসেবে আমরা ক্ষমা করে দিয়ে তাদের ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছি। কিন্তু যখন এরকম একটি রক্ত বন্যা বইয়ে দিয়ে জাস্ট হায়নার মতো মানুষের উপরে আমাদের কেনা টাকায় যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমাদের জীবন নিয়ে নেয়, তখন আমরা এটাকে কিভাবে দেখব? আমজনতা সত্যিকার এই বিষয়ে আমরা নিজেরাই কনফিউজড যে এরকম ঘটনা কি ঘটতে পারে, কিন্তু বাস্তবে তা ঘটে গিয়েছে। অতএব আমাদের চেতনা হলো যে এই বাংলায় শান্তি প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিশেষ করে সামাজিক ন্যায় বিচার। আপনারা জানেন আমাদের শত শত বছর ধরে আমরা এখানে সকল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই একটি সুসামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের এই রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। মাঝখানে বারবার হোঁচট খাচ্ছে, কিন্তু আমাদের চেতনা হলো যে যতবারই হোঁচট খাবে আমরা ততবারই প্রতিরোধ করে তুলব। এবং যদি এক কথায় বলি তাহলে এই জুলাই আগস্টের আন্দোলনের আমাদের জীবন বিসর্জনের একমাত্র লক্ষ্য এই বাংলায় কোনো রকম স্বৈরাচার ভবিষ্যতে যেন আর কোনোদিনও তার এরকম ঘটনা ঘটাতে না পারে। শেখ হাসিনা সরকার এই জুলাই বিপ্লবকে দমন করার জন্য এরকম নির্মম পথ কেন বেছে নিয়েছিলেন? কি মনে হয় আপনার নিকট? আপনি জানেন যে শেখ হাসিনা তিনি গত 17 বছর ধরে নানান উপায়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এই ক্ষমতায় থাকাকালীন তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে এটি সুস্পষ্ট হয়েছে যে তিনি আসলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন না, তিনি একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করছেন। এবং তিনি নিজে অকপটে স্বীকার করেছেন, তিনি বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে, এটা সে শেষ করতে পারবে না। তো
তো এই ভারত তাকে বিভিন্ন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে তাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে এবং তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে আমার আরও ক্ষমতা চাই, সর্বোচ্চ ক্ষমতা চাই। এই ক্ষমতায় গিয়ে তার এমন একটা অবস্থা হয়েছে যে তিনি সর্বক্ষেত্রে অবিচার, অন্যায় এগুলিকে কালচারে পরিণত করেছেন। আজকে বিচার বিভাগ ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, আমাদের ব্যাংকিং সিস্টেম, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি তার চরম ধ্বংসলীলা চালাননি। তার প্রমাণ তার সহযোগীরাই আজকে বলছে। তারা কি বলছে? যে শেখ হাসিনা বা হাসিনা পরিবার তাদের একটি মাত্র পছন্দ ছিল, সেটা হলো মহাপ্রকল্প। কারণ তারা ছোটোখাটো অ্যামাউন্ট ঘুষ গ্রহণ করা বা দুর্নীতি করা পছন্দ করতেন না। একটি মহাপ্রকল্প হলে সেখানে তারা মহা লুটতরাজ করতে পারতেন। এ কথা আজকে তার আপনজনরা, যাদের মাধ্যমে তিনি এই মহা লুটতরাজ করেছেন, তারাই বলছে। অতএব তিনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে এখন তিনি নিজেই বলেছেন যে যদি আমি ক্ষমতা থেকে কোনোভাবে ক্ষমতাচ্যুত হই, তাহলে আমার 8 থেকে 10 লক্ষ আমার নেতাকর্মী আজকে মারা পড়বে, মেরে ফেলবে। এবং তার তথাকথিত জেনারেল সেক্রেটারি তিনি একই কথা বলেছেন যে আমাদের 8-10 লক্ষ মানুষকে মেরে ফেলবে, সুতরাং আমাদেরকে কোনো না কোনোভাবে ক্ষমতায় থাকতেই হবে। তাহলে এক প্রশ্ন হলো যে দুটো কোশ্চেন এখানে, আপনার মূল কোশ্চেনের উত্তর আমি আসছি। একটা কোশ্চেন হলো তারা এই আতঙ্কে কেন ভুগছিলেন যে 8-10 লক্ষ মানুষকে মেরে ফেলা হবে? আসলে তারা জানেন তারা কি পরিমাণ অন্যায় করেছেন। অন্যায় তো তিনি একা করেননি, তার সমস্ত দল, সমস্ত সরকার মেকানিজম সব জায়গায় অন্যায়ের চরম শিখরে পৌঁছে গিয়েছেন। সে কারণেই তারা এরকম আতঙ্কে ছিলেন। আজকে আপনি যদি ডাটা দেখেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে যে বর্তমানেও প্রায় 10 লক্ষ আওয়ামী লীগের বা যুবলীগের বা ছাত্রলীগের নেতাকর্মী সরকারি প্রশাসনে আছে। অতএব এই যে 10 লক্ষ সংখ্যাটা কিন্তু নানানভাবে সামনে আসতেছে। অতএব তিনি যখন দেখলেন গণমানুষ স্বাধীনতা চায়, তারা ন্যায় বিচার চায়, তারা এরকম গণতন্ত্রহীনতা আর মেনে নিতে চায় না, এক্সিট পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না। হ্যাঁ, সেই এক্সিট পয়েন্ট না থাকার কারণেই তিনি এই গণহত্যা চালিয়েছেন এবং তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এবং অতীতে দেখেছেন, আপনি জানেন লগি বৈঠার কথা, যেখানে মানুষকে হেফাজতের ঘটনা, সাপের মতো পিটিয়ে মারা হয়েছিল। তারপরে আপনি জানেন বিশ্বজিতের কথা। বিশ্বজিৎ তার জীবন বাঁচাতে গিয়ে বলছিলেন যে আমি বিশ্বজিৎ, আমি হিন্দু, আমি শিবির নয়। তারপরেও কিন্তু বিশ্বজিৎকে তারা হাতছাড়া করেনি। এরপরে আসেন আপনি হেফাজত এবং শাপলা চত্বরের ঘটনা। এরকম মানুষ খুন করে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং তিনি দেখছেন যে আমি তো ঠিকই যাচ্ছি, অতএব আমি আরও জীবন নিব, কিন্তু আমি ক্ষমতা ছাড়ব না। এটাই আসলে আমি মনে করি যে এই যে তার অভ্যস্ততা এবং বারবার টিকে যাওয়া, এটাই তাকে উদ্বুদ্ধ করেছে যে আরও বেশি মানুষ খুন করা হলেও তিনি ক্ষমতায় থাকবেন, এবং সেটাই তিনি চেয়েছেন এবং করেছেন। প্রত্যেকেই মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার অথবা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা উচিত নয়, যদিও কিছু কিছু রাজনৈতিক নেতা ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। আপনার কি মনে হয় একজন রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর হিসাবে যে বাংলাদেশে এই ধরনের একটি দীর্ঘ শাসন, যে শাসন প্রশ্নবিদ্ধ, যে কারণে গণঅভ্যুত্থান হয়েছে, এরপরও কি শেখ পরিবারের অথবা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা উচিত বা ফিরতে দেওয়া উচিত? এরকম একটা হত্যাকাণ্ডের পরেও আপনি কি শুনেছেন একজন আওয়ামী লীগ নেতা বা একজন কর্মী বা একজন যুবলীগ ছাত্রলীগের নেতা বা কর্মী তারা অনুশোচনা প্রকাশ করেছে, তারা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে এই দল ত্যাগ করেছে? তা কিন্তু করে নাই। অতএব এই সন্ত্রাসী গোষ্ঠী যে আবার ফিরে আসবে না, সুযোগ পেলে ফিরে আসবে না, তার কোনো গ্যারান্টি নেই, বরং আসবে এমনটাই বলা যায়। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? অবশ্যই এই যে সংস্কারের কথা উঠছে, ইতিমধ্যে আপনি জানেন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এভাবে এমন একটি টেকসই ব্যবস্থা নিতে হবে যাতে করে দেখেন 18 কোটি মানুষের এই দেশ, সুতরাং এখানে কিছু নষ্ট মস্তিষ্কের খারাপ চেতনার মানুষ থাকবেই যারা শেখ হাসিনাকে সাপোর্ট আবারও সুযোগ পেলে দিবে। অতএব এমন একটি ব্যবস্থা করতে হবে যাতে এই শেখ পরিবার বা এই নষ্ট মন মানসিকতার মানুষগুলো যারা হাসতে হাসতে মানুষ খুন করে এবং মানুষ খুনের মহা উৎসব করেছে, তারা যেন কোনোভাবেই আর কোনো দিন রাজনীতিতে এবং রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে। সেজন্য এটাই হলো আমজনতার প্রত্যাশা, সেটাই হলো জুলাই আগস্টের চেতনা। আপনি জানেন যে বাংলাদেশে এখন যিনি রাষ্ট্রপতি আছেন
তিনি শেখ হাসিনার শাসনামলে নিয়োগপ্রাপ্ত এবং তাকে অপসারণের জন্য বিভিন্ন দিক থেকে দাবি উঠেছে, এমনকি ছাত্ররা কদিন আগে আন্দোলন পর্যন্ত করেছেন। যদিও এই যে ছাত্রদের আন্দোলন বা রাষ্ট্রপতিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন, এই সার্বিক পরিস্থিতিতে এই রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তার এই পদে থাকা উচিত কি উচিত নয়, এই প্রসঙ্গে আপনার ওপিনিয়ন কি? ধন্যবাদ। আপনি জানেন এটি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুসারে তার তেমন কোনো ক্ষমতা নেই, আবার তারই কিন্তু সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি এমন একটি পজিশনে আছেন যে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন। আর এই রাষ্ট্রপতিকে যদি আমরা একটু একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে আপনি জানেন যে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এটা শোনা যায়। সুতরাং সে কারণেই তো তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তারপরে তিনি ইতিমধ্যে মিথ্যাচার করেছেন জাতির সামনে। তিনি টেলিভিশনে এসে তার পিছনে 3 বাহিনীর প্রধান দাঁড়িয়েছিলেন এবং তিনি সেখানে ঘোষণা দিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরবর্তী সময় মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমানের সাথে এক সাক্ষাৎকারে তিনি বললেন তিনি এ বিষয়ে কোনো প্রমাণ নাই। তার এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার করে তিনি জাতিকে বিভ্রান্ত করেছেন, তিনি আরেকটি সংকট তৈরি করার পথ উন্মোচন করেছেন। কিন্তু যদি আমরা এই প্রেক্ষিতেও দেখি, তাহলে কিন্তু তিনি নৈতিক অধিকার হারিয়েছেন। এই ইতিপূর্বে আপনি জানেন তিনি যখন রাষ্ট্রপতির শপথ নেন, তার পরবর্তী সময় তিনি তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন। সেই পাবনায় আপনি জানেন রাষ্ট্রপতি যে কোনো দল থেকে আসুক না কেন, তিনি যখন শপথ নেবেন তখন তিনি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তিনি হলো জনগণের রাষ্ট্রপতি। কিন্তু তিনি কিন্তু কোনো দলের বা কোনো অঞ্চলের নয়। কিন্তু তিনি শপথ নিয়ে কি করে তিনি বলেন তার সেই গোপন কথা, যেটা কেউ জানে না, সেটা তিনি কি বললেন যে আমি প্রতিদিন শেখ হাসিনার পায়ে হাত সালাম করতাম, কিন্তু যদি উনি কোনোদিন পরপর 2-3 দিন আমাকে সালাম করার সুযোগ না দিত, তাহলে আমি অস্থির হয়ে যেতাম যে নেত্রী আমার প্রতি মনক্ষুণ্ণ কিনা। তো এরকম একটি পাঁচাটা মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তিনি সেটা গৌরবের সাথে বলেন। এবং তিনি কার পা চাটতেন? যিনি আমাদের রক্ত, আমার সন্তানের রক্ত নিয়েছে, আমার ভাইয়ের রক্ত নিয়েছে, আমার বোনের রক্ত নিয়েছে। তিনি বঙ্গভবনে থাকা মানে হলো আমরা একটি জাতিসত্তার সাথে বসবাস করি এমন অবস্থা। তিনি বঙ্গভবনে থাকা মানে আজকে আমার যে ভাই বোন কবরে শুয়ে আছে তাদের আত্মা এখানে কষ্ট পাচ্ছে। যারা আজকে হাসপাতালে আপনার অসুস্থ হয়েছে, যারা চোখ হারিয়েছে, জীবনেও দেখবে না, তারা যখন শোনেন যে ওই খুনি হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি এখনও বঙ্গভবনে আছেন, তখন নিশ্চয়ই তারা অনেক বেশি কষ্ট পান। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব দিক থেকে, আইনের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, ঘটনার প্রেক্ষিতে তার এক মুহূর্ত এই বঙ্গভবনে থাকা উচিত নয়। এই প্রসঙ্গে আরেকটি বিষয় আসে, সেটি হচ্ছে যে অনেকেই বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি এভাবে চলে গেলে বা এখন তিনি পদত্যাগ করলে একটি সাংবিধানিক সংকট তৈরি হবে। কোনো বিপ্লবী সরকার কোনোভাবেই কোনো সংবিধান মানতে তারা রাজি নন। তারা কেন এই সংবিধান মানবেন? তাহলে সাংবিধানিক সংকটের প্রশ্ন আসছে কেন? আপনি জানেন যে সর্বজন সুপরিচিত জনাব ফরহাদ মাজহার উনি ইতিমধ্যেই বলেছেন যে এই সরকার এই শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, এটা মোটেই উচিত হয়নি। আমরা এটিকে বিপ্লব বলি, অথচ দেখা যায় যে শুরুতেই এটি বিপ্লবের যে চরিত্র সেটি হারিয়েছে। কিন্তু সেটা একটি একাডেমিক বিশ্লেষণ হতে পারে যে এটি এখন বিপ্লব আছে কিনা বা বিপ্লব ছিল কিনা। কিন্তু আমি বলবো যে স্টিল এটা বিপ্লব, কারণ বিপ্লব কিন্তু কোনো স্ট্রাকচার মেনে হয় না। প্রতিটা দেশের একটি বিপ্লব কিন্তু আবার কামব্যাক করে না। প্রতিটি বিপ্লব ভিন্ন ভিন্ন চরিত্র ধারণ করে। আমি মনে করি যে সরকার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে, আসলে যদি সরকার এভাবে সংবিধান ছাড়া এভাবে কাজ করতে থাকে, তাহলে ভবিষ্যতে তারা বরং এক ধরনের আইনি জটিলতায় পড়তে পারে। সেক্ষেত্রে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি যে সরকারকে যে কোনো একটি পথ অবলম্বন করা উচিত, এবং সেই পথটি অবশ্যই বিপ্লবের পথ। এবং সেই ক্ষেত্রে এই সংবিধানকে স্থগিত করে দিয়ে বা বাতিল ঘোষণা করে একটি এই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা অনুসারে আজকে জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। সেটি যদি না হয়, তাহলে জনগণ হয়তো তার প্রত্যাশিত ফলাফল পাবে না, এবং এই সরকারের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আমি সন্দেহ। আপনি ঠিকই বলেছেন, যে কথাটি আরও বিভিন্ন জায়গা থেকে আসছে যে এই সরকারের উচিত এই সংবিধানকে সাসপেন্ড করা, স্থগিত করা। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে তারা পার্লামেন্টে বসে এই সংবিধান সংস্কার করবে নাকি করবে, এই দায় তাদের। বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের সেই কাজেই
হাঁটা উচিত এই সংবিধানকে স্থগিত করা। যাই হোক, আমরা এখন এই সংবিধানে যে সংস্কার করার জন্য সরকার কমিশন গঠন করছে, এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান? রাষ্ট্র পরিচালনার মূল যে মন্ত্র বা যে মূল নির্দেশনা, যে মূল আইন, সেটি হলো আমাদের সংবিধান। সংবিধান এখন পুনর্লিখন হবে নাকি সংশোধন হবে এটি নিয়ে আলোচনা চলছিল, এখনও এই নিয়ে দ্বিমত আছে, যদিও ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সংবিধান সংস্কার এটি করার জন্য গণমানুষের মতামত নেওয়া অত্যন্ত জরুরি। তারা কী ধরনের সংস্কার চায় সেটি নেওয়া জরুরি এবং সেই ক্ষেত্রে একটি টাইম ফ্রেম ঘোষণা করা দরকার। এই সরকার যে সংস্কার করছে বা নির্বাচন করবে বা যা যা করবে, তারা একটি যদি টাইম ফ্রেম না দেয়, আপনি যে কথাটি বলছেন সেই ব্যাপারে সরকার বোধহয় একটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি গণমাধ্যমে যে তারা জনগণের মতামত নেবে, শুধুমাত্র যারা বলছে যে যারা ফ্যাসিবাদী শক্তি ছিল বা পূর্বের স্বৈরাচারী ক্ষমতা ছিল তারা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, তারা মতামত দিতে পারবে না। বাকি সবাই ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এই সংবিধান সংস্কার প্রসঙ্গে মতামত দিতে পারবেন, হয়তো সেখানে আমরাও সুযোগ পাবো। হ্যাঁ, ধন্যবাদ। আপনি জানেন যে ওয়েবসাইট কারা ব্যবহার করে, এটাও কিন্তু একটি শ্রেণীর, একটি গোষ্ঠীর মানুষ। আম জনতা কিন্তু ওয়েবসাইট ব্যবহার করে না, ব্যবহার করতে জানেও না। সুতরাং আপনি যদি গণমানুষের এরকম মতামত নিতে চান তাহলে সেই মতামত একপেশে হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং তাহলে বিকল্প কী, যেটা হলো অনেক সহজ করে দিতে হবে। সরকার ওয়েবসাইটের চেয়ে আরও কী সহজ মাধ্যম ব্যবহার করতে পারে, নিশ্চয়ই এই আধুনিক যুগে এগুলি সম্ভব। সরকার যেখানে সমস্ত ফেসবুকের কর্মকাণ্ডকে মনিটরিং করতে পারে, সো এটা তো সম্ভবই। সরকার চাইলে সবাইকে বলতে পারে যে আপনাদের মতামত ফেসবুকে, আপনার ফেসবুকে আপনি একটি পোস্ট নির্দিষ্ট পেজ করে সেখানে মতামত নেওয়া যেতে পারে, সেখানে জরিপ চালানো যায়, জরিপ চালানো যায়। অনেক সহজ অপশন দিতে হবে। আপনার অপশনটি যদি জাস্ট বাটন ক্লিক করবে, ওই অপশনটা খুবই ইজি করে দিতে হবে, যাতে করে আসলেই একজন রিকশাওয়ালাও যেন সে তার ফেসবুকের মাধ্যমে বা কোনো মাধ্যমে সে তার মতামত দিতে পারে। সুতরাং আমি আশা করি তারা যে ওয়েবসাইটের মাধ্যমে উদ্যোগ নিয়েছে অত্যন্ত ভালো উদ্যোগ, কিন্তু তাদেরকে আরও বেশি খোলা মন নিয়ে গণমানুষের মতামত পাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করার জন্য একটি নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছেন। একই দিকে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তারা দ্রুত নির্বাচনের জন্য সরকারকে এক ধরনের প্রচ্ছন্ন চাপ দিচ্ছেন বা তাদের সভায় বিভিন্ন বক্তৃতায় সে ধরনের কথা বলার চেষ্টা করছেন। আসলে এই সংস্কারগুলো করে রাষ্ট্রে একটি যথাযথ গণতন্ত্রে উত্তরণের জন্য সংস্কারের জন্য সরকারকে কি পরিমাণ সময় দেওয়া উচিত বা নির্বাচন হওয়ার জন্য আসলে বিলম্ব করা উচিত কিনা, এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? সংস্কার একটি ধারাবাহিক বিষয়। সংস্কার কিন্তু এই না যে এক বছর আপনি সংস্কার করবেন আর দরকার, এটি ডায়নামিক, সবসময় চলতে থাকবে সংস্কার। প্রথমত তাদের ঠিক করতে হবে কী কী সংস্কার করবে, তারপরে তাদের বলতে হবে যে আমরা এই বিষয়গুলি সংস্কার করতে চাই এবং আমাদের এতদিন সময় লাগবে। সুতরাং তারা যদি একটি ওপেন এন্ডে থাকে, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। আপনি জানেন যে কোনো কাজেই আপনার ওপেন এন্ডে থাকা যাবে না। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তারা তো 3 মাসের মধ্যে ইলেকশন করতো এবং 3বার তারা ফেয়ার ইলেকশন করেছে। অতএব আপনি যদি ভালো কিছু করতে চান তা কিন্তু আপনার 3 বছর নিয়েও সম্ভব, আবার আপনি চাইলে অনেক কম সময়েও সম্ভব। অতএব এটি সরকারের জন্য মঙ্গল হবে যে কত কম সময়ে কত ভালো সংস্কার, খুব বেশি সংস্কারের দরকার নেই, অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলি কত কম সময়ে করতে পারে। এবং সেই ধরনের সবচেয়ে বড় কথা, তারা যদি একটা টাইম ফ্রেম দেয় জনগণকে যে আমরা আমাদের এটা করতে এই করব, কিন্তু বলতে হবে কিন্তু কি করবেন, এই করব, আমার এই কদিন সময় লাগবে। তারপরে আপনার যদি আরও 2 মাস বেশি লাগে, 6 মাস বেশি লাগে এবং জনগণ দেখে যে না আপনি তো সঠিক ট্র্যাকে আছেন, জনগণ আপনার সাথে থাকবে। আপনি তো জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তের বিএনপি এবং তার অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে একটি খুবই সুস্পষ্ট একটা বক্তব্য দিয়েছেন, যেটা গণমানুষের যে ধনী বক্তৃতা নিয়ে তারই কিন্তু তিনি সুস্পষ্টভাবে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু এই সরকার আমরা সবাই মিলে এই সরকারের পিছনে আছি, আমরা ঘুরেছি, আমরা সরকারের সাথে আছি, সরকারের সফলতার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু সরকার নিজেই যদি নিজের সফলতা না চায়, নিজেই যদি ব্যর্থ হতে চায়, আমাদের কি করার আছে? তো আমি এই ক্ষেত্রে বলবো, দেখেন এই সরকার যদি ব্যর্থ হয় সেটি আমাদের সবার ব্যর্থতা, আমরা সমস্যায় পড়ে যাব, কিন্তু সরকার চরম সমস্যায় পড়ে যাবে। ধন্যবাদ প্রফেসর মিজান। আপনার নিকট জানতে চাই যে দীর্ঘদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল, বিশেষ করে ভারতের
দ্বারা নিয়ন্ত্রিত একটি পররাষ্ট্রনীতি ছিল বাংলাদেশের দীর্ঘ শেখ হাসিনা শাসনামলে। এখন যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো কিভাবে বাস্তবায়ন হতে পারে? বর্তমান বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এই সময়ে কোনো রাষ্ট্রের পক্ষে একা চলা সম্ভব নয়। তাকে তার প্রতিবেশী রাষ্ট্রের সহ বহির রাষ্ট্রের সমূহের সাথে সুসম্পর্ক, যত বেশি সুসম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সুসম্পর্ক থাকবে, রাষ্ট্র তত দ্রুত উন্নয়ন সাধিত করতে পারবে। আমরা যাদের মাধ্যমে এই পররাষ্ট্রনীতি পরিচালিত করি, বিশেষ করে আমাদের অ্যাম্বাসেডর অফিস বা হাইকমিশনার অফিস, এটি সারা পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের অ্যাম্বাসেডর বা হাইকমিশনারগণ আছেন, সেখান থেকে কিন্তু আমাদের নাগরিকরা, প্রবাসীরা সবসময় একটি অভিযোগ করেন যে তারা তাদের জন্য কোনো কাজ করেন না, অর্থাৎ নাগরিক সেবাটুকু তারা ঠিকমতো সেখানে প্রদান করেন না। তাদের তো নাগরিক সেবা প্রদান করতে হবে এবং ওই দেশ থেকে আমরা, সংশ্লিষ্ট দেশ থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি, আমাদের অর্থনীতির চাকা কিভাবে সামনে আগাতে পারে, সেই ব্যাপারে তারা কাজ করবেন। কিন্তু আপনি উল্লেখযোগ্য এমন একটা অ্যাম্বাসি দেখাতে পারবেন না যে তারা এই ফ্রুটফুল কাজগুলি করেছে। এখানে একটি বড় ধরনের বিষয়, আমি যে প্রসঙ্গে আপনি কথা বলছেন, আমি নিজেও দেখেছি, আমার নিকটে অনেক অভিযোগ আছে। বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকরা রয়েছেন যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, এবং আপনি জানেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের আগে সর্বশেষ যখন অনেক মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছিল, এরপরে কিন্তু দেশে বিদেশে একটি প্রচারণা উঠেছিল যে বাইরে থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। যেখানে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য রেমিটেন্স একটি বড় ফ্যাক্টর, সেখানে রেমিটেন্স যোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। তাদের একটি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই বাংলাদেশে হাইকমিশন বিভিন্ন দেশে, সেখানে গিয়ে তারা দৌড়াতে দৌড়াতে দালালের খপ্পরে পড়ে অস্থির হয়ে যান, এমনকি তারা অবৈধ হয়ে ওই দেশের পুলিশ কর্তৃক নির্যাতিত হন। এরকম পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তাদের কেমনটা কাজ করা উচিত যে মানুষের এই যে বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা? জনাব আমিনুল ইসলাম শান্ত, ধন্যবাদ। আমি সেই জায়গায় আসছি। আমি একটু প্রেক্ষাপটটা আপনাকে বলে নিতে চাই। গণ অভ্যুত্থানের সময়, যে জুলাই আগস্টের যে বিপ্লবের সময়, আপনি জানেন যে পৃথিবীর সব দেশের আইন কিন্তু এক নয়। ইউরোপের উদার আইন আছে, এ ব্যাপারে আপনি আন্দোলন করতে পারবেন, সংগ্রাম করতে পারবেন, কিন্তু কিছু কিছু দেশে এটি কিন্তু খুবই রেস্ট্রিক্টেড। আপনি ওই দেশে, আপনি প্রবাসী, কোনো আন্দোলন করতে পারবেন না। যেটা আপনি দুবাইতে দেখেছেন, আমাদের অনেকগুলি প্রবাসী ভাইরা, আরব আমিরাতে আমাদের অনেকগুলি ভাই সেখানে অ্যারেস্ট হয়েছিল। কিন্তু আপনি দেখেন মালয়েশিয়া কি হয়েছে। এই সময় যারা আন্দোলন করেছে, আমাদের মালয়েশিয়ার হাই কমিশনার পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং তিনি তার পুরস্কার পেয়েছেন। তাকে কি করা হয়েছে, এই পরিবর্তিত সরকার এসে অন্য আরেকটি রাষ্ট্র ইউরোপে তাকে ইউরোপে পোস্টিং দেওয়া হয়েছে, যদিও পরবর্তীতে মানব জমিনে একটি লেখালেখির কারণে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়েছে। সেটি করা হয়েছে। তাহলে আপনি মনে করেন প্রশাসনে ওই শেখ হাসিনার যে ভূত এখনো সব জায়গায় চেপে আছে, এটি তার একটি নগ্ন উদাহরণ, একটি সবচেয়ে খারাপ একটি উদাহরণের মধ্যে একটি। এরকম উদাহরণ দিনরাত তৈরি হচ্ছে। তো এই যে যারা আছেন, আপনি বলছিলেন যে এখন কি করা উচিত। দেখেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি যেটা বলছিলাম, হিস্ট্রিক্যালি তারা ঠিকমতো কাজ করে না, আমরা ফ্রুটফুল কোনো কিছু ফিডব্যাক পাই না, আমরা শুধু তাদের নামে অভিযোগ শুনি। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই পেশাগত অ্যাম্বাসেডারের পাশাপাশি অনেক বেশি নন পেশাদার যারা আছেন, লাইক যারা সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী সাংবাদিক আছেন, যারা আসলে দেশকে ওন করেন এবং যাদের এরকম চাকরির ভয় নেই যে আমার বসকে খুশি রেখে করতে হবে। আপনি ধরেন আজকে যদি আপনি আমিনুল ইসলাম শান্তকে একটা দেশের অ্যাম্বাসেডর করা হয়, আপনাকে হয়তো 4 বছরের জন্য করা হবে। সুতরাং আপনি কিন্তু বোল্ডলি যে কোনো ডিসিশন নিতে পিছপা হবেন না। আপনিও সেই কাজটি করতে পারবেন। যেটা কিন্তু আপনার যারা প্রফেশনাল আছে তারা এটা করতে ভয় পায়, ওটা করতে ভয় পায়, হীনমন্যতা থাকে, অনীহা থাকে। অতএব আমি মনে করি যে এই অ্যাম্বাসেডর নিয়োগে সরকারকে বা হাইকমিশনার নিয়োগে সরকারকে নতুন করে ভাবতে হবে। আপনি এখানে দেখেন, এই মুহূর্তে কিন্তু আমাদের পররাষ্ট্র যে নীতি আছে কিন্তু কোনো কাজ নাই এবং সেখানে একটি চরম অচল অবস্থা। কীরকম, এই নতুন সরকার, বিপ্লবোত্তর সরকার, তারা অনেকজন অ্যাম্বাসেডরকে রিকল করেছে এবং তারা রেসপন্স করে নাই। আপনি তার রিকল মানে হলো দেশে তাকে প্রত্যাবর্তন করতে হবে, সরকার তাকে দেশে ফেরত চেয়েছে, কিন্তু তিনি দেশে ফেরত না এসে তিনি কি করছেন, ওই দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন এবং রিকলে যদি রেসপন্স না করে তাহলে কিন্তু তিনি ডিসমিসড হয়ে যায়। এবং আমরা দেখছি না যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে অ্যাম্বাসেডর, হাইকমিশন, সেখানে কোনো পরিবর্তন এসছে।
সুতরাং সেখানে যদি পরিবর্তন আসে এবং তারা যদি অফিস থেকে পালিয়ে যায়, আমাদের ইমাম সাহেবরা যেভাবে পালিয়েছে, আমাদের কিছু কিছু বিচারপতি যেভাবে পালিয়েছে, দুর্ভাগ্যের বিষয় যারা বিদেশে আছেন আমাদের কিছু অ্যাম্বাসিডার এভাবে পালিয়েছে। অতএব আমি সরকারকে অনুরোধ করব দ্রুত গতিতে আপনি বিভিন্ন প্রফেশন থেকে যারা দেশকে ওন করে, যারা এই বিপ্লবকে ওন করে, এরকম অ্যাম্বাসেডর দেন যারা চাকরিরও তাদের ভয় নাই, তারা দেশের জন্য কাজ করতে গিয়ে কোনো কিছুকে স্বাধীনচেতভাবে দেশের জন্য কাজ করবে। এরকম লোক যদি আমাদের অ্যাম্বাসিতে যায়, এবং আমি অনেক অ্যাম্বাসির অফিসের যারা স্টাফ আছে, ভাইটাল পজিশনে আছে, তাদের সাথে কথা বলে দেখেছি, তারাও আমাকে এই অভিমত ব্যক্ত করেছে যে স্যার আসলে এই প্রফেশনালদের অবশ্যই দরকার, কারণ তাদের ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে এই দেশের শিক্ষা সংস্কারের জন্য আপনার নির্দিষ্ট কোনো সুপারিশ আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে যে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা খুব ঘনিষ্ঠভাবে দেখার এবং সেই পরিচালনা পরিষদের একটা অংশ হিসাবে বা একটা লিডারশিপ হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। তো দেখেন, আমাদের বাংলাদেশের এই শিক্ষার যে মিশন এবং ভিশন, এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, কতটুকু আমাদের জাতীয় চাহিদার সাথে ট্র্যাকে আছে, সেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। আপনি জানেন মরহুম প্রফেসর তারেক শামসুর রহমান স্যার, উনি অনেকবার পত্রিকায় কলাম লিখেছিলেন যে আমাদের এই যে উচ্চ শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষা, এটা আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা, আমরা কি প্রোডাক্ট দিচ্ছি এখানে, তারা রাষ্ট্রের জন্য বা তার নিজের জন্য কি অবদান রাখতে পারছে, এবং আমাদের যে কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষা, আধুনিক সেই শিক্ষাই হলো আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা বই পড়া মুখস্থ করে, আর আপনি এটা সেটা মুখস্থ করে, হিস্ট্রি মুখস্থ করে, তারপরে পিসিএস অফিসার হয়ে আপনি একটা চাকরি করবেন, তাই বা কতজনের সেই সৌভাগ্য হয়। সুতরাং এখন সমাজ এবং রাষ্ট্র বা বিশ্ব ব্যবস্থায় মানুষ চায় আপনার স্কিল কি আছে। আমরা চাই সরকার বা রাষ্ট্র আমাদের এমন একটা শিক্ষার ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে আমি নিজেই দেশে বা বিদেশে আমার কর্মসংস্থানের পথ উন্মুক্ত করতে পারবো। দেখেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি বা যে দেশে আছি, সোমালিয়া, মোগাদিসু, এখানে কিন্তু কারো বিরুদ্ধে কমপ্লেন করা একটা অপরাধ। অতএব কেউ কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে পারে না। যেহেতু কমপ্লেন করতে পারে না, সে কাউকে ওয়াচ করতে গিয়ে নিজের সময়ও নষ্ট করে না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেখানে মনে করা হয় যে প্রত্যেকেই মহান আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল, সুতরাং প্রত্যেকেই তার যার যার কাজ করবে। এবং আমরা কিন্তু অত্যন্ত স্মুথলি আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এবং ভাইস চ্যান্সেলর হিসাবে আমার লোড অত্যন্ত সীমিত, কারণ আমার কাউকেই খোঁজখবর রাখতে হয় না ঠিকমতো কাজ করছে কিনা। আমি শুধু মাঝে মাঝে তাদেরকে একটা কথাই স্মরণ করিয়ে দেই যে এই যে মানুষের তৈরি সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরা সব জায়গায় তার ধারণ করতে পারে না কি হচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি যে মহান আল্লাহর যে সিসি ক্যামেরা আছে তা কিন্তু আকাশে, বাতাসে, পানিতে, মাটির নিচে সব জায়গায় সক্রিয়। এই বিশ্বাস নিয়ে আমরা চলি এবং সেই কারণেই আমরা অভিযোগ গ্রহণ করি না। অভিযোগ কেউ করলে বরং তাকেই আমরা ভালো মানুষ এটা ভাবতে আমাদের তখন কষ্ট হয়। সুতরাং এখানে আমরা অত্যন্ত শান্তিতে আসলে আমাদের কার্যক্রম পরিচালনা করি। জনাব প্রফেসর মিজান, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম শান্ত, এবং আপনার নিউজ টুডেকে আমি স্বাগত জানাই, উত্তরোত্তর সফলতা কামনা করি, এবং আপনার সমস্ত কলাকৌশলী এবং পাঠক সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, নিউজ টুডের নিয়মিত আয়োজন, যেটি নিয়ে আমরা মাঝে মাঝে বাংলাদেশের জাতীয় রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য হাজির হব, স্বাধীন বাংলাদেশ এই শিরোনামে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।